মতনই তুই খা। খুব যত্ন করে তোর জন্য আমি এই মাছ সবজিটা রান্না করেছি রে মা। খেয়ে দে, তোর মাকে জানাস কিন্তু রান্নাটা কেমন হয়েছে। আমার ওরকম একটা মিষ্টি মেয়েকে যদি ভালো মন্দ খাওয়াতে না পারি তাহলে আমি কেমন মা হলাম। অশান্তিতে থাকুক আমার শত্রুরা, আর তুই সব সময়ই সুখে শান্তিতে থাকবি রে মা। খাবারটা তো খুবই ভালো হয়েছে মা। ভাগ্যিস এটা তুমি রান্না করেছিলে। যদি ওই রূপা রান্না করতো তাহলে তো এটা মুখেই তোলা যেত না। রূপা যে গতকালে রাতে যে তরকারিটা রান্না করেছিল ওটা তো নুনে পোড়া ছিল মা। ওসব খাবার ওদের মতনই গরু ছাগলদেরকেই খেতে মানায়। তুই একদম ঠিক কথাই বলেছিস রে মা। ওই রূপা হচ্ছে একদম জোকের মতো, আর তুই হচ্ছিস আমার রাজকুমারী একটা মেয়ে। তুই সব সময় রাজকুমারীর মতনই জীবনযাপন করবি। আর ওই মেয়ে এই বাড়ির সব সময় কাজের মেয়ে হয়ে থাকবে। দেখিস না জন্মের পরেই কিভাবে তার মাটাকে একেবারে খেয়ে ফেললো। ওকে দেখলে না আমার একটু মায়া হয় না রে মা, তুই বুঝেছিস? একটু মায়া হয় না। তুমি একদম ঠিক কথাই বলেছ মা। ওকে দেখলে আমারও গাটা জ্বলে যায়। সেদিন আমাকে বলে, জবা, এই জবা, এইদিকে একটু আয়, তোর সাথে একটু কথা বলি। তখন আমার মেজাজটা এতটাই খারাপ হয়েছিল যে মনে হচ্ছিল কিছু একটা দিয়ে একেবারে ওর মাথাটা ফাটিয়ে দিই। আমি তো সেদিনই ওকে বলে দিয়েছি যে তুই আমাকে একদমও তুই তুকারি করে ডাকবি না, আর বুঝেছিস? কি ওর এত বড় সাহস আমার এরকম রাজকুমারী মেয়েটাকে তুই তুকারি করে ডাকে? ওর আজ হচ্ছে, ওর আজকে দেখাচ্ছি আমি মজা। আমি কতদিন ধরে তোর বাবাকে বলছি যে ওই মেয়ের জন্য একটা পাত্র দেখো, আর ভালো লাগে না আমার ওকে। কিন্তু তোর বাবা তো আমার কোনো কথাই শুনছে না। সব সময় শুধু মাথাটা নাড়িয়েই চলে যায়। আর তোর বাবারও তো এখানে আমি কোনোই দোষ দেখতে পাচ্ছি না। ওই রূপার যা রূপ, ওকে দেখলেই তো পাত্রপক্ষ আগের থেকেই পালিয়ে যায়। বলি মা, রূপা তো আমার থেকেই অনেক বড়, তাই ওরই তো বিয়ের সম্বন্ধ আগে আসবে নাকি? ওর জন্য আমারও বিয়েটা আটকে আছে। তোমরা তাড়াতাড়ি করে ওই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করো তো, না হলে ওর জন্য আমারও বিয়েটা আর কোনোদিনও হবে না মনে হচ্ছে। আরে মা, তুই এসব নিয়ে আর একদমও চিন্তা করিস না তো। তোর তো বিয়ে হবে সেরকম বড়লোক বাড়িতে। তোর বাবাকে আমি আগে থেকেই বলে রেখেছি ওই রূপার জন্য কি আমার অত সুন্দর রাজকুমারী মেয়েটা ঘরে বসে থাকবে? আর তোর বাবা বলেছে যে মনের মতো পাত্র পেলে তোকে দেখানোর জন্য বাড়িতেই নিয়ে আসবে। ঠিক আছে মা, আমার মনে হয় এটাই ভালো হবে। আমার একবার বড়লোক বাড়িতে বিয়ে হতে দাও, তারপর তুমি শুধু একবার দেখবে মা, ওদের যত ধন সম্পত্তি আছে সব কিছুই আমি আমার কবজায় করব। আর আমি তোমারই মেয়ে মা, এটা তুমি একদমও ভুলে যেও না। সব কিছুই আমি তোমার থেকেই শিখেছি যে সবাইকে কিভাবে নিজের বশে করতে হয়। হ্যাঁ রে মা, সেটা তো আমিও খুব ভালো মতনই জানি। আমিও অনেক গর্ববোধ করি রে মা তোর মতো মেয়ে পেয়ে। এখন মা, তুই তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নে। আবার ওই রূপা তোকে খেতে দেখলে আবার গাল ফুলিয়ে বসে থাকবে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি করেই খাচ্ছি। আর মা, একটু পরে আমার মাথাতে তুমি একটু তেল লাগিয়ে দিও তো। আচ্ছা রে মা, ঠিক আছে। দেখো মা, দেখো এই ফাঁকিবাজ রূপার কাণ্ডটা তুমি শুধুই একবার দেখো। বাড়ির সব কাজেই ফেলে রেখে এই মেয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে।
ওর অসভ্যতামি দিন দিন তো খুব বেড়েই চলেছে মা। একে যদি এবার তুমি না থামাও তাহলে কিন্তু বড্ডই খারাপ হয়ে যাবে। এই অলক্ষী অপয়া মেয়ে, বলি বাড়ির সকল কাজকর্ম ফেলে রেখে কোথায় মরতে গিয়েছিলিস রে তুই? এই ভর দুপুর বেলায় কি মানুষ গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায় নাকি রে? ঘরের কাজকর্ম কবে করবি আর কখনই বা শেষ করবি? মা, ওই যে আমাদের পাশে কুসুম বৌদি আছেন না, উনি খুবই অসুস্থ মা। কুসুম বৌদির স্বামীও তো শহরে কাজে থাকে, তাই ওকে দেখার মতো বাড়িতে কেউ নেই। ওনার মা বাবাও নেই যে ওনাকে অসুস্থতায় দেখতে আসবে। তাই আমি একটু গিয়েছিলাম ওনার খোঁজটা নিতে। তবে আমি বেশি দেরি করিনি মা, এই 5-10 মিনিটের মতনই ওখানে ছিলাম। এখন আবারও বাড়িতে চলে এসেছি মা, আর আমি এখনই বাড়ির সব কাজই করে ফেলছি। আপনারা দয়া করে এবার একটু মাথাটা ঠান্ডা করুন মা। আসলে মা, অসহায় মানুষ দেখলে আমার না খুবই কষ্ট লাগে, তাই তো ঘরে চুপচাপ করে বসে থাকতে পারি না যে মা। বাবারে বাবা, জনম দুঃখিনী মানব দুঃখিনী রূপা ভাব দেখে মনে হচ্ছে যেন গ্রামের সবারই উদ্ধার করে ফেলেছে। তোর কি একটুও লজ্জা করে না রে অপয়া? নিজের মাটাকে তো তুই খেয়েছিসই, আবার গ্রামের মানুষজনকেও খেতে চলে যাস। জানি না বিধাতা, আমি জানি না এই মেয়ে যে আমাদেরই কোন দিন কাল হয়ে দাঁড়ায়, সেটা তো আমি জানি না। বলি শোন অপয়া মায়ের অপয়া মেয়ে, তাড়াতাড়ি বাড়ির সকল কাজগুলোই কর, না হলে কিন্তু তোর চুলের মুঠি ধরে এখনই তোকে দুঘাত বসিয়ে দেব, বুঝেছিস? বলি মা, ওর মরা মাতা বোধহয় ওর মতনই মানব জননী ছিল। হা 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 হা, অসভ্য একটা মেয়ে, তুই কোথাও গিয়ে মরতে পারিস না রে অপয়া। দয়া করে আমাকে যা ইচ্ছা তাই বলুন আপনারা, এখানে আমার মরা মাকে নিয়ে কিছু বলবেন না। আমার মা খুবই ভালো মানুষ ছিলেন, তিনি আমাকে খুবই ভালোবাসতেন। একজন মৃত মানুষকে নিয়ে আপনারা এরকম হাসি ঠাট্টা আর অপয়া বলছেন, এগুলো কি ঠিক হচ্ছে মা বলুন? বাবারে বাবা, এই মেয়ে তো দেখা যাচ্ছে নিজের মায়ের সম্বন্ধে কিছু বললাম বলে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। বলি তোর ওই মরা মাকে আমি 100 বার অপয়া বলবো, 1000 বার অপয়া বলবো। তোর মা একটা অপয়া অপয়া অপয়া, সেই অপয়ার গর্ভ থেকেই একটা অপয়া মেয়েকে জন্ম দিতে গিয়ে সে মরে গেল, বুঝেছিস? বলি তুই যদি অপয়া না হতিস তাহলে তোকে কেউ কেন গ্রামের মানুষজন পছন্দ করে না বলতো? তোর বিয়ের জন্য আমারও বিয়েটা হচ্ছে না, অপয়া মেয়ে একটা, তুই কি বুঝতে পারিস না? ঠিক আছে মা, ঠিক আছে বোন, তোমরা দুজনে যদি আমাকে অপয়া বলে অপমান করে শান্তি পাও, সুখ পাও, তাহলে তোমরা আমাকেই তাই বলো। আর মানুষ আমাকে পছন্দ করুক আর বা নাই করুক, আমার কোনোই যায় আসে না। আমি সবসময় এটাই বিশ্বাস করি যে নিজে ভালো থাকি তাহলেই পুরো জগৎটাই ভালো। মা, ও মা, তুমি আমাকে কেন জন্ম দিতে গিয়ে মারা গেলে মা? আমার সৎ মা আর সৎ বোন আমাকে যে খুবই কষ্ট দেয় মা। আর আমার বাবাও তো সব সময় পাথরের মতনই হয়ে থাকেন, শুধুমাত্র সৎ মায়ের ভয়ে আমাকে কিছুই বলতে পারে না। কেন মা, কেন আমার জন্মের পরেই তোমাকে মরতে হলো কেন? তোমার মতো ভালো আমাকে কেউ কোনো দিনও বাঁচতে পারে না মা। আমি যদি পারতাম
তাহলে এখান থেকে আমি অনেক দূরে চলে যেতাম মা, অনেকটা দূরে। কিন্তু এই বাড়িতে তো তুমি তোমার নিজের হাতেই গড়ে তুলেছিলে মা। এই বাড়িতে তোমার কত স্মৃতি, আরও কত কিছু তোমার স্পর্শে গড়া তোমার এই বাড়িটাকে ছেড়ে আমি যে কোথাও যেতে পারি না মা, কোথাও না। তুমি শুধু একবার দেখো মা, আমার সৎ মা তার মেয়েটাকে কত ভালোবাসে, কিন্তু সেখানেই আমি হচ্ছি তাদের দু চোখের বিষ। আমি কত করেই চাই যে তাদের সাথে মিলেমিশে থাকতে, কিন্তু তারা তো আমাকে একদমও পছন্দ করে না মা। আমার সৎ বোনের মতনই আমার চেহারা এত সুন্দর না বলে আমাকে তারা একদমও সহ্য করতে পারে না মা। আমি জানি না মা যে এই আমার দুঃখের দিনটা কবে শেষ হবে, তবে বিধাতার কাছে আমি এটাই প্রার্থনা করি মা, যেন খুব তাড়াতাড়ি বিধাতা আমাকে তোমার কাছে নিয়ে যায় মা। তোমার সাথে আমি সব জায়গাতেই থাকতে রাজি আছি মা। এই পৃথিবীটা বড়ই স্বার্থপর মা, শুধু নিজের কথাই সবাই ভাবে। কেউ কষ্ট পাক অথবা কেউ দুঃখ পাক, সেটাতে তাদের দেখার বিষয় নয় মা। তারা শুধু নিজের কথাই সব সময় চিন্তা করে মা। বলি, এখানে কিসের জন্য আমাকে এতক্ষণ বসিয়ে রাখলে সেটা তো তুমি বলছো না। আবার বাংলার পাঁচ করেই বা তোমার মুখটা রেখেছো কেন? তোমার ওই ডাকা মুখটা দেখার জন্যই কিন্তু আমি এতটা রাত জেগে থাকতে পারবো না। কি বলবে আমাকে তাড়াতাড়ি বলো, আমি ঘুমোবো। তুমি এতটাই অধৈর্য বা হচ্ছ কেন গিন্নি? আমি তো দরকারি কথা বলার জন্যই তো তোমাকে এতটা জাগিয়ে রেখেছি। বলি শোনো, আমার বড় মেয়ে রূপার জন্য কোনো পাত্র পক্ষই রাজি হচ্ছে না, তাই আমার ছোট মেয়ে জবার জন্য একটা পাত্র আসবে দেখতে। ছেলেটা অনেক ভালো পরিবারের, হ্যাঁ বাড়ি ঘরও অনেক ভালো, ধন সম্পত্তিও আছে অনেক। আশা করি জবা সেখানে অনেক সুখেই থাকবে। তবে আমার খুবই কষ্ট লাগছে গিন্নি আমার বড় মেয়েটার জন্য। আমার মামরা মেয়েটা কোনো দিনই শান্তিতে নেই। জন্মের পরেই তার মা মারা গেল। তবে এখন যদি একটু বড় হলো, এখন তাকে কেউ পছন্দ করে না। বাবারে বাবা, এবার বড় মেয়ের চিন্তায় দেখা যাচ্ছে মারাই যাবে তুমি। বলি, ওর ব্যবস্থা ও নিজেই করতে পারবে, ওর ব্যাপারে তোমাকে এত ভাবতে হবে না তো। যে চেহারা ছিঁড়ি, ওকে যে কে বিয়ে করবে সেটাই আমার দেখার আছে। কিন্তু তুমি আজকে একটা কাজ খুবই ভালো মতনই করেছো। বড়টাকে আর বিয়ে দিতে হবে না, ছোটটাকে আগে বিয়ে দিই, তারপরে দেখা যাবে কি করা যায়। তবে একটা কুলি দিনমজুরের সাথে বিয়ে দিলেই হবে। কাউকে কিছু টাকা পয়সা দিলেই তো ওকে বিয়ে করে নিয়ে যাবে। গিন্নি, তুমি দয়া করে ওকে নিয়ে এভাবে বলিও না। আমার মেয়েটা একটু কালো হতে পারে, কিন্তু ওর মন মানসিকতা অনেক ভালো। তবে এতে আর আমাদেরই বা কি করার আছে? ওর জন্য তো আর ছোট মেয়েটাকে এভাবে ঘরে বসিয়ে রাখতে পারি না। বলি, আর কত গুণগান গাইবে বড় মেয়ের? আমার ছোট মেয়েরও তো নখেরও যোগ্য না তোমার ওই বড় মেয়ে। অনেক কথাবার্তা বলেছ, আমাকে এখন শান্তি মতনই একটু ঘুমাতে দাও তো। সকালে আবার উঠতে হবে, উঠে আবার ঘরের কত কাজ করতে হবে। পাত্রপক্ষ যেন আমাদের বাড়িতে এসে ভালো আপ্যায়ন পায়, সেই ব্যবস্থাও তো ভালো মতনই করতে হবে নাকি? আমার একমাত্র রাজকুমারী মেয়ের বিয়ে বলে কথা। আমার খুবই ইচ্ছা ছিল যে আমার রাজকুমারী মেয়েটাকে খুবই ধুমধাম করেই আমি বিয়েটা দেব। হ্যাঁ গিন্নি,
আমিও এটাই চাই। আচ্ছা গিন্নি, তুমি তাহলে এখন ঘুমিয়ে পড়ো। কি রে নবাবজাদি, এখনো তুই বাসি বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? সকাল কটা বাজে, তোর কি একটু খেয়াল নেই? কি রে অপয়া মেয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে মরে গেলি নাকি রে? উঠ বলছি, তাড়াতাড়ি করে উঠ। এই নবাবজাদি, ঘুম থেকে উঠবি নাকি তোর গায়ে জল ঢেলে দেব আমি? হ্যাঁ হ্যাঁ মা, বলুন না মা। এই তো আমি উঠে পড়েছি মা। কি হয়েছে মা, এত সকাল সকাল আমাকে ডাকছেন যে? আমার শরীরটা একটু খারাপ লাগছিল তো, তাই এখনো পর্যন্ত আমি শুয়েই ছিলাম। এখনই উঠে আমি সব ঘরের কাজে করে ফেলছি মা। তুমি দয়া করে একটু শান্ত হও। আমি আগে রান্না চাপিয়ে ঘরের বাসি যত কাজকর্ম আছে আমি সব এখনই করে ফেলবো মা। আজকে শুধু ঘরের কাজে করলে চলবে না তোর, আজকে আমার জবা মাকে দেখতে আসবে পাত্রপক্ষেরা। আগে ঘরটাকে খুব সুন্দর মতনই গুছিয়ে রাখবে, বুঝেছিস? কোথাও কোনো জায়গাও যেন একটুও ময়লা পড়ে না থাকে। আর ভালো ভালো কিছু রান্নাও করবি। পাত্রপক্ষের সামনে আমি বলবো যে ওগুলো আমার জবা মা রান্না করেছে। তবে হ্যাঁ, ওদের সামনে যদি তুই কোনো কথা বলেছিস তাহলে তুই দেখে নিস তোর কি হাল আমি করি। পাত্রপক্ষেরা কিন্তু খুবই ধনী পরিবারের, তাই ভালো ভালো রান্না করতে হবে তোকে, বুঝেছিস তো? আচ্ছা মা, ঠিক আছে। এটা তো খুবই ভালো কথা মা। আমার একমাত্রই ছোট বোনের বিয়ে, আর আমি ঠিকঠাক মতনই ঘরের কাজ করব না? এটা কি তুমি কথার কথা বললে মা? আমি ঘরের সব কাজই খুব ভালো মতনই করব মা। আর আজকে আমি এরকম ভাবে রান্না করব যে পাত্রপক্ষের লোকেরা হাত চেটে পুটে খাবে। কোনো অভিযোগই করারই আমি সুযোগ দেব না তাদের মা। আচ্ছা ঠিক আছে। আর শোন রে মেয়ে, আজকে একটু ভালো করে গোছগাছ করে থাকবি, না হলে পাত্রপক্ষের লোকেরা তোকে দেখে বলবে যে আমাদের ঘরের কাজের মেয়েটা এতটা কালো কেন। আর শোন, আমরা তোকে ওদের সামনে কখনোই পরিচয় দেব না যে তুই জবার সৎ বোন, বুঝেছিস? ঠিক আছে মা, তোমার এখানে যা ভালো মনে হয় তুমি সেটাই করবে। আমি চাই আমার ছোট বোনটার যেন সব সময়ই ভালো হয়, সেটা হোক যে কোনো উপায়ে বা আমাকে কাজের মেয়ে পরিচয় দিয়ে। দিদি, এটা হচ্ছে আমার একমাত্রই মেয়ে। আমার মেয়ে হচ্ছে রূপে গুণে একমাত্রই সেরা। আমার মেয়ের মতনই এরকম লক্ষ্মী মেয়ে আর রূপবতী মেয়ে আপনারা এই গ্রামে আর একটাও খুঁজে পাবেন না। আর আমার মেয়ে নিজের হাতেই ঘরের সকল কাজকর্মই করে, সে সবার থেকেই আলাদা দিদি। সেটা তো বুঝলামই, কিন্তু আমি যতদূর শুনেছি আপনার নাকি আরেকটা মেয়েও আছে। বলি সে কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না আমি। আমি চাই পরিবারের সকল সদস্যেরই আমি ভালো মতনই দেখি। আর আমার ছেলেকে তো আপনি দেখেছেন। আমার ছেলে শহরে বড় একটা কোম্পানিতে চাকরি করে। সে মেয়ের বাড়ি থেকে কোনোই টাকা পয়সা বা যৌতুক চায় না। সে চায় মেয়েটা যেন ভালো হয়। আপনারা আমাকে দেখতে এসেছেন তো আমাকেই দেখুন না। এত বাজে কথা বলেন কেন আপনারা? আমাকে দেখে কি আপনাদের মন ভরছে না? আমি কি কম সুন্দরী? আর কাকেই বা দেখতে চান? সে আমার বোন নয়, বুঝেছেন? আমার বাবার আগে স্ত্রীর মেয়ে হচ্ছেন ওই মেয়ে, আর আমি হচ্ছি এই মায়েরই সন্তান।
বিয়ে হলে আপনার ছেলের সাথে আমারই বিয়ে হবে, আর আমাদের পরিবারের সম্পর্ক গড়বেন ওই অপয়া মেয়ে দেখে। আপনারা আমাদের পরিবারে একদম টানবেন না ওই অপয়া মেয়েটাকে। আমার কিন্তু এগুলো একদমও ভালো লাগে না, বুঝেছেন আপনারা? বাবারে বাবা, এই মেয়ে তো দেখা যাচ্ছে খুবই পাচাল। এতই হিংসে মনের মধ্যে যে নিজের সৎ বোনের পরিচয় দিতেই লজ্জা পায়। এই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে গেলে আমাদের পরিবারটা দুদিনেই ধ্বংস হয়ে যাবে। আমি বরং একটা কাজ করি, কিছু একটা বাহানা দিয়েই এখান থেকে উঠে পড়ি। মা, ওনারা আর কতক্ষণ এভাবে বসে থাকবেন? ওনাদের জন্য তুমি খাবার বেড়ে আনছো না কেন? তুমি তাড়াতাড়ি করে ওই রূপাকে বলো খাবারগুলো দিয়ে যেতে। মা, তোমার এই রেখে যাওয়া শাড়িটাই আজকে আমি পরবো মা। আমার ছোট বোন জবাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবেন। পাত্রপক্ষের সামনে যদি আমি ময়লা জামা কাপড় পরে যাই তাহলে আমার মা এবং বোনের সম্মানে আঘাত লাগবে মা। তার মধ্যে আমার তো তেমন কোনো ভালো কাপড়ই নেই মা। তাই তোমার সেই স্মৃতিটাই আজকে আমি পরবো মা। আমাকে এখনই বাইরে খাবার নিয়ে যেতে হবে। তাহলে মা, আমি ঝটপট শাড়িটা পরে খাবারগুলো দিয়ে আসি। আমি তোমার সাথে এসে কথা বলছি মা। আরে আরে, এটা আমার সাথে কি হলো? এটা আমার সাথে কি হলো? আমার হাত পা পুরো শরীর এত ধপধপে ফর্সার এত সুন্দরী আমাকে লাগছে। এটা কিভাবে সম্ভব হলো? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আমি কি কোনো রকমের স্বপ্ন দেখছি নাকি? আমি একদম স্বপ্ন দেখছি না, আমি তো সত্যিই জেগে আছি। আমি এরকম অপূরূপ সুন্দরী কিভাবেই হয়ে গেলাম? আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আমি জানি মা, এগুলো সব কিছুই শুধুমাত্রই তোমার কৃপা। তোমার এই শাড়িতেই কিছু একটা ছিল মা। তুমি এই শাড়িতে নিশ্চয়ই তোমার আশীর্বাদ রেখে গিয়েছিলে মা, যার জন্যই আজকে আমি সম্পূর্ণই বদলে গেলাম। যাই যাই মা, তাড়াতাড়ি করে আগে খাবারটা দিয়েই আসি, না হলে মা আমাকে খুবই মারধর করবে। এই মেয়ে তো এখনো খাবার নিয়ে আসছে না। ওই হতচ্ছাড়িকে আমি গিয়ে দেখছি কি করছে ঘরে। দিদি, আপনারা এখানে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আমাকে দয়া করে আপনারা ক্ষমা করবেন, আমার একটু খাবার নিয়ে আসতে দেরি হয়ে গেল। দয়া করে আপনারা খাবারগুলো গ্রহণ করুন। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই খাবারগুলো টেবিলে রাখতে পারি। একেই বলে ভদ্রতা, একেই বলে লক্ষ্মী একটা মেয়ে। দেখেছো তার মুখের ভাষা কতই সুন্দর, আর তার শুধু ডানাগুলোই নেই, একদম একটা পরীর মতো মেয়ে। এই মেয়েকেই আমরা আগে কেন দেখিনি? বাবা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তোর বউ হলে এই মেয়েটাই হবে। এই রূপা, তুই কি সত্যি আমাদের রূপা নাকি ছদ্মবেশী কোনো ডাইনি? তুই এত সুন্দরী কিভাবে হয়ে গেলি রে? আমাকে তাড়াতাড়ি করে বল তো, বল বলছি, আমাকে বল, না হলে কিন্তু আজকে আমার হাতেই তোকে শেষ হতে হবে, অসভ্য একটা মেয়ে। এই মেয়ে, আমার বৌমার সাথে তুমি একটু ভদ্রভাবে কথা বলো। তোমার ভাষা আর তোমার ব্যবহারেই বোঝা যায় তোমার মা তোমাকে কেমন ধরনের শিক্ষা দিয়েছেন। চেহারায় সুন্দর হয়ে গেলেই সব কিছুই হয়ে যায় না, বুঝেছো? তোমার থেকে সে হাজার গুণেই সুন্দরী। কই, সে তো কোনোই অহংকার করছে না। সে যেমনই সুন্দরী তেমনই বুদ্ধিমতী। তুমি কিছু তার থেকে শেখো, বুঝেছো? তার থেকে শেখো।
আপনার বৌমা মানে? আমি হব আপনার বাড়ির বৌমা। আপনার ছেলে শুধু আমাকেই বিয়ে করবে। এত বড়লোক বাড়িতে ওই রূপাকে আমি বিয়ে বসতে কখনোই দেব না, বুঝেছেন? আমার মা যাই বলেছে সেটাই শেষ কথা। আমরা এখনই রূপাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। আগে তুমি ভালো মতনই মানুষদের সাথে ব্যবহার করা শেখো, বুঝেছো? না হলে তোমার এই জীবনে আর বিয়েই হবে না। তুমি তখন থেকেই আমার মায়ের সাথে খুবই খারাপ আচরণ করছো। আমি এরকম বউ কখনোই চাই না। আমি তোমাকে বিয়ে করব না। মা, আমার কত ইচ্ছা ছিল আমি বড়লোক বাড়ির বউ হব, কিন্তু ওই অপয়া রূপা আমার সব স্বপ্নই আজকে ভেঙে দিল। মা, ওই রকম একটা বড়লোক বাড়ির বউ আমি আর কোনো দিনও হতে পারবো না মা, আর কোনো দিনও হতে পারবো না। এখন আমার কি হবে মা? তুমি আমাকে বলে দাও, এখন আমার কি হবে? আমি ওই বাড়িতেই বিয়েটা করতে চেয়েছিলাম মা। ওই রূপাকে আমি আর ছেড়ে কথা বলবো না মা, আমি ওকে ছেড়ে কথা বলবো না। আমার সব স্বপ্ন আশা ধুলোয় মিশিয়ে দিয়ে গেল মা।